মক্কা চুক্তি মুসলিম বিশ্বের আত্মরক্ষার ব্যবস্থা, বাংলাদেশের যোগদান নিয়ে কথা বলার সময় আসেনি সংসদে পররাষ্ট্রমন্ত্রী। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার। স্বাগত রাতের বুলেটিনে, আমি লাইবা জান্নাত এবং আমি কাজী আয়েশা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যোগ দেবে কিনা তা নির্ভর করছে সদস্য দেশগুলোর অভিপ্রায়ের উপর। তবে বাংলাদেশ এই চুক্তির বিষয় ইতিবাচক। বিকেলে সংসদের বৈঠকে কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয় নিয়ে কথা বলার সময় এখনও আসেনি। মক্কা চুক্তিকে মুসলিম বিশ্বের আত্মরক্ষার ব্যবস্থা উল্লেখ করে তিনি বলেন, এই চুক্তিতে অন্য কোনো দেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রায় 2 মাস বিরতির পরে বৃহস্পতিবার বিকাল 3টায় শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। শুরুতেই নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এরপর নেপালে আকস্মিক বন্যায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব পাশ এবং 1 মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাত করা হয়। খাস করে আমাদের দেশকে আপনি হেফাজত করেন, বিশেষ করে নেপালে যে দুর্ঘটনা ঘটেছে। গত 7 আগস্ট সৌদি আরব, তুর্কি ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনার ঢেউ জাতীয় সংসদেও। বাংলাদেশ এই চুক্তিতে যোগ দিচ্ছে কিনা পররাষ্ট্রমন্ত্রীর কাছে তা জানতে চান স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সৌদি আরবিয়া, টার্কি এবং পাকিস্তানকে মিলে যেই মক্কা প্যাক্ট 7 আগস্ট 2026 সাইন হয়েছে, ম্যালর্ড, মাননীয় মন্ত্রী কি বলবেন যে এখানে বাংলাদেশের সুবিধাটা কি হবে এই প্যাক্টে যুক্ত হলে? জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যোগ দেবে কি না তা নির্ভর করছে সদস্য দেশগুলোর অভিপ্রায়ের ওপর। এ নিয়ে আলোচনার সময় এখনো আসেনি। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের ওপর। কিন্তু তার আগের ভালো মন্দ এটা এই বিষয়টি আলোচনা করাটা সম্ভবত সেই সময়টি এখনো আসেনি। আমরা নিশ্চয়ই এই সমস্ত বিষয় বিবেচনায় রাখব। এটা আমাদের পরিবারের, মুসলিম পরিবারের আভ্যন্তরীণ বিষয়, সুতরাং এটা নিয়ে কারো অন্যান্যদের উদ্বেগের কোনো অবকাশ নাই। ভারতের সাথে গঙ্গা চুক্তি এবং তিস্তা মহাপরিকল্পনার মতো বহুল আলোচিত বিষয়গুলো নিয়েও প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ের বিষয়ে বাংলাদেশ তৎপর। তিস্তার ব্যাপারে আপনারা জানেন, আমরা চীনের সঙ্গে একটা টেকনিক্যাল ইভ্যালুয়েশন অফ দ্য প্রজেক্ট সেটা আমরা চালু করেছি। অচিরেই আমরা এই ইভ্যালুয়েশনটি শুরু করব এবং তার ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। বাংলাদেশ নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছে এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ আর কারো কাছে মাথা নত করবে না। 15 বছর বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিজেদের হাতে ছিল না বলেও মন্তব্য করেন খলিলুর রহমান। আর কখনো বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না। আমরা তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল হয়েছে। বিকেলে সংসদে প্রশ্নোত্তর পর্বে বিগত অন্তর্বর্তী সরকারের শেষ 6 মাস এবং বিএনপির প্রথম 6 মাসের তুলনামূলক অপরাধ চিত্র তুলে ধরেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পল্টনের বক্তৃতা আর সংসদে কথা বলা এক নয়। এ নিয়ে সংসদ উত্তপ্ত হয়ে উঠলে এক পর্যায়ে রুলিং দেন স্পিকার। তিনি বলেন, এমপিদের আক্রমণাত্মক বক্তব্য এবং আচরণে সংসদের ভবিষ্যৎ নিয়ে তিনি চিন্তিত। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ব্রাহ্মণবাড়িয়ার একটা কালচারাল একটা জেলা, সেই জেলায় নাকি গান বাজনা সিনেমা নাকি বন্ধের মতোই। আজকে আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনের শুরুতেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। রামিসা থেকে শুরু করে রংপুরের ইদানিং 4টা যে হত্যা হলো সেই পর্যন্ত সমস্ত কিছু
দ্রুততম সময়ের মধ্যে এই পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এ সময় বিগত অন্তর্বর্তী সরকারের শেষ 6 মাস এবং বিএনপির প্রথম 6 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির তুলনামূলক চিত্র তুলে ধরেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতারও অভিযোগ আনেন। গণপিটুনি দিয়ে 2025 সালের পুরা বছরে 166 জনকে হত্যা করা হয়েছে, যেটা এই সরকারের 6 মাসে সেটির সংখ্যা পৌঁছেছে 120 জন। এই 6 মাসে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর করতে পেরেছে কিনা এবং আইনের শাসন সেটি প্রতিষ্ঠিত করতে উনি পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছে কিনা, নাকি উনি ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে মাননীয় স্পিকার। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি দায়িত্ব নেওয়ার পরে গত 6 মাসে প্রতিটি ঘটনায় 7 থেকে 48 ঘন্টার মধ্যে অপরাধী গ্রেপ্তার হয়েছে। তিনি বলেন, কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছে সেটি স্পষ্ট করে বলতে হবে। পল্টনের বক্তৃতা আর সংসদে কথা বলা এক নয় বলেও তিনি মন্তব্য করেন। এটা প্রশ্ন হলো না পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারিনি। মানে স্পিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি হয় নাই সেটা তো দৃশ্যমান। বাংলাদেশে আজ পর্যন্ত বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত যত হেনিয়াস ক্রাইম হয়েছে, অপরাধ সংগঠিত হয়েছে, 24 ঘন্টা 48 ঘন্টা ক্ষেত্রের মধ্যে 7 ঘন্টার ভিতরে অপরাধী গ্রেপ্তার হয়েছে। আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মবের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মব সন্ত্রাস শূন্যে নামিয়ে আনা হবে। আমরা মবের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি, যেটা ইন্টারিম গভর্নমেন্টের সময় ছড়াছড়ি ছিল এবং উৎপত্তিও বলা যায়। একই সময়ে 89 এটা কমে এখন আমাদের সময়ে আমরা 56-এ আনতে পেরেছি। এটা জিরোতে নিয়ে যাব ইনশাআল্লাহ। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াতের এমপি শফিকুল ইসলাম মাসুদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আবারও সংসদ ও শাহবাগ এক নয় বলে মন্তব্য করলে হট্টগোল শুরু হয়। বিরোধী দলের এমপিরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। মাননীয় সদস্যবৃন্দ, এটা অসম্ভব। সরকারি ও বিরোধী দলের সদস্যদের হট্টগোল থামাতে ব্যর্থ হন স্পিকার। এক পর্যায়ে তিনি ক্ষোভের সাথে বলেন, সংসদ সদস্যরা যেভাবে পরস্পরকে আক্রমণ করে কথা বলছেন তাতে সংসদের ভবিষ্যৎ নিয়ে তিনি চিন্তিত। আমি কিন্তু সংসদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত। আজকে যেইভাবে একে অন্যকে কথা বলার ক্ষেত্রে বাধা দেওয়ার প্রচেষ্টা লক্ষ্য করেছি, এটি সংসদের জন্য কোনো ভালো লক্ষণ নয়। নির্বাচনের মধ্য দিয়ে একটি ভালো সংসদ গঠিত হয়েছে উল্লেখ করে স্পিকার বলেন, তিনি নিরপেক্ষভাবে সংসদ পরিচালনার চেষ্টা করছেন। ফলে সবাইকে সংসদীয় রীতিনীতি মেনে কথা বলার আহ্বান জানান তিনি। এই আইন, এই রীতি যদি আপনারা ভঙ্গ করেন বা না মানেন, তাহলে সংসদ কিন্তু বেশি দিন চলবে না। ইশরাত আইরিশ, ওয়ান নিউজ, ঢাকা। এর আগে প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক হয়। সভায় সংসদের তৃতীয় অধিবেশন, সরকারের বিভিন্ন কার্যক্রম, সমসাময়িক রাজনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া সংসদ অধিবেশন পরিচালনা ও দলীয় কৌশল নিয়েও আলাপ করেছেন নেতারা। পরে চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে বিরোধী দলের সদস্যদের থাকার কোনো সুযোগ নেই। সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটিতে বিরোধী দলকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। সংসদের তৃতীয় অধিবেশনে গুম ও মানবাধিকার সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিল উঠবে বলেও জানান চিফ হুইপ। গত 55 বছরে বিরোধী দল থেকে কোনো সদস্য সভাপতি পদ অলঙ্কৃত করেন নাই, একমাত্র পাবলিক অ্যাওয়ার্ডস কমিটি ছাড়া। এবং পাবলিক অ্যাওয়ার্ডস কমিটি যে করেছেন সেটা আমাদের মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব করেছেন। কাজে আমরা বিরোধী দলের যে একটা ভাইব তৈরি করার চেষ্টা হচ্ছে, সেই সব ব্যাপারে আপনারা কেয়ারফুল থাকবেন। সংসদীয় কমিটিতে আমরা যে জুলাই সনদ বাস্তবায়ন করি তাহলে সেই ক্ষেত্রে যে আমাদের সিদ্ধান্ত আছে যে বিরোধী দল থেকে আমরা 10 জন সদস্য সভাপতির পদ, আমরা জুলাই সনদের ধারে কাছে যাইতে পারিনি। আমরা সেটা বাস্তবায়ন করতে চাই, সেটা আইন করতে চাই, সংবিধান সংশোধন করতে চাই, তার জন্য আমরা কমিটি করেছি। সারা দেশ জুড়ে পুলিশের বিশেষ অভিযান ও বিভিন্ন মামলায় গত 4 মাসে 1,95,146 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। বৃহস্পতিবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 1 মে থেকে 26 আগস্ট পর্যন্ত বিশেষ অভিযানে 53,518 জন এবং অন্যান্য মামলা ও অভিযানে আরও 1,41,628 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা 1,95,146 জন।
এ সময় বিভিন্ন অভিযানে আরও উদ্ধার হয় 438টি আগ্নেয়াস্ত্র, প্রায় 5000 রাউন্ড গুলি, কার্তুজ, 165টি ম্যাগাজিন, 65টি ককটেল, 2.5 কেজি গান পাউডার, 893টি দেশীয় অস্ত্র ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম। এবার বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে গুমের ঘটনায় গ্রেপ্তার দেখানো হলো অবসরপ্রাপ্ত সেনা ও সাবেক র্যাব কর্মকর্তা জিয়াউল আহসানকে। এই ঘটনায় তিনি পুরোপুরি সম্পৃক্ত বলে দাবি করেছে প্রসিকিউশন। এছাড়া জুলাই হত্যাকাণ্ডে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক 2 সচিবের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে শুনানির দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2015 সালে আওয়ামী লীগ শাসনামলে রাজধানীর উত্তরার বাসা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় তুলে নিয়ে যাওয়া হয় তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে। ঘটনার 2 মাস পর ভারতের মেঘালয়ের শিলংয়ে উদ্ভ্রান্তের মতো তাকে ঘোরাঘুরি করতে দেখে উদ্ধার করে স্থানীয় পুলিশ। তারপর থেকে তিনি ভারতেই ছিলেন। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে ফিরে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, সাবেক র্যাব কর্মকর্তা জিয়াউল আহসান সহ 7 জনের বিরুদ্ধে নিজের গুম সংক্রান্ত অভিযোগ জমা দেন সালাউদ্দিন আহমেদ। সেই মামলায় বৃহস্পতিবার সাবেক র্যাব কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তদন্তে প্রাথমিকভাবে এই মামলার অন্যতম আসামি জনাব জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রাথমিক সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় তাকে আজকে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এবং সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল 2। জুলাই গণঅভ্যুত্থানে স্বরাষ্ট্র সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসাবে ওনারা এই আন্দোলন দমনে যে সকল অপরাধ করেছেন, ফ্যাসিলিটেট করেছেন, কমপ্লিসিট করেছেন সেই অভিযোগ। জুলাই হত্যাকাণ্ডের আরেক মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাবেক উপদেষ্টা তৌফিকে ইলাহি সহ সাবেক 10 মন্ত্রী এমপিকে আদালতে হাজির করা হয়। দীপু মনি ও তৌফিকে ইলাহি চৌধুরীর জামিন শুনানির দিন আগামী 17 সেপ্টেম্বর ধার্য করেছে আদালত। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা। নেপাল চায়না সীমান্তে ভয়াবহ বন্যায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। নেপালে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে 350 জনের মৃতদেহ। নিখোঁজ রয়েছেন প্রায় 1500-এরও বেশি মানুষ এবং মিলছে না 8 শতাধিক পর্যটকের সন্ধান। এদিকে প্রিয়জনের সন্ধানে হাসপাতাল আর ধ্বংসস্তূপের কাছে ভিড় করছেন স্বজনরা। উদ্ধার কাজে অংশ নিয়েছে চায়না ও সাউথ কোরিয়া। এরই মধ্যে আরেকটি জলোচ্ছ্বাস ধেয়ে আসতে পারে বলে সতর্ক করেছে চায়না। এ যেন হারিয়ে যাওয়া কোনো বিস্তীর্ণ জনপদ। ভয়াবহ বন্যার পর নেপাল চায়নার সীমান্তে মাইলের পর মাইল এখন শুধু ধ্বংসস্তূপের চিহ্ন। পাহাড়ি পাথর আর কাদামাটির সাথে নদী আর মানুষের বসতি মিলেমিশে একাকার। দিন গড়ার সাথে সাথে বাড়ছে হতাহত আর নিখোঁজদের সংখ্যা। ভূমিধস আর বন্যায় পাহাড় থেকে প্রবল কাদা এবং পানির স্রোতে অনেকে চাপা পড়েছেন। ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধার কাজ। হেলিকপ্টারের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে ক্রেন আর ভারী যন্ত্রপাতি। উদ্ধারে কাজ করছে 2000-এর বেশি সেনা সদস্য। তবে দুর্গম পাহাড়ি অঞ্চল এবং লাগাতার বৃষ্টিতে ব্যাহত হচ্ছে অভিযান। নেপালের সাথে উদ্ধার কাজে অংশ নিয়েছে চায়না এবং সাউথ কোরিয়া। আমি ছাদে ছিলাম এবং বন্যার পানি উপরের তলাতেও চলে আসে। আমার স্ত্রী ততক্ষণে ভূমিধসে চাপা পড়ে। 4-5 ঘন্টা পর একটি হেলিকপ্টার এসে আমাকে উদ্ধার করে। আমার বাবা ও ভাইকে পাচ্ছি না, তারা বেঁচে আছে কিনা তাও জানি না, কারণ আমরা তার সাথে যোগাযোগ করতে পারিনি। তার সাথে শেষ কথা হয় বাচ্চাদের খাবার পাঠাবেন। এরপরে তার সাথে আর যোগাযোগ হয়নি। নেপালের বন্যায় এখন পর্যন্ত অন্তত 1000-এর বেশি পর্যটক নিখোঁজের খবর পাওয়া যাচ্ছে। এদের মধ্যে ভারত এবং চায়নার 2 শতাধিক নাগরিক রয়েছেন। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ঘটনায় শুধু নেপাল অংশে 288 জন ভারতীয়র এখনো কোনো খোঁজ মিলছে না। এছাড়া তিব্বতে আরও অন্তত 200 জন ভারতীয় আটকা পড়েছেন। তালিকায় রয়েছেন আমেরিকার 47 জন, অস্ট্রেলিয়া 34, ব্রিটেনের 33 এবং কানাডা, মালয়েশিয়া, সাউথ কোরিয়া ও জাপানের বেশ কয়েকজন নাগরিক। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি।
চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে সর্বাত্মক অভিযানের নির্দেশ দিয়েছেন। নতুন করে আরেকটি হিমবাহ ধসের বিষয়ে সতর্ক করেছে বেইজিং। দেশটির পানি সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় ভূমিধসের ফলে সৃষ্ট একটি ব্যারিয়ার লেক আগামী 72 ঘন্টার মধ্যে ভেঙে যেতে পারে। এতে আবারও দেখা দিতে পারে ভয়াবহ বন্যা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত 16 বাংলাদেশের মধ্যে 9 জনের মরদেহ দেশে পৌঁছেছে। এরই মধ্যে গ্রামের বাড়িতে পৌঁছেছে নাটোরের রবিউল ইসলামের কফিন। আর নওগাঁর পথে রয়েছে আরও 7 জনের মরদেহ। অপর 7 জনের মরদেহ দ্রুত দেশে আনার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এদিকে বিমানবন্দরে স্বজনদের মরদেহ গ্রহণ করে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। বাবার মরদেহ নিতে মায়ের কোলে চড়ে হজরত শাহজালাল বিমানবন্দরে এসেছিল 8 মাসের ছোট্ট শিশু তাসরিফ। এ সময় কান্নায় ভেঙে পড়েন মা মোসাম্মত আমেনা। বলেন, সন্তানকে পড়াশোনা করিয়ে অনেক বড় করার স্বপ্ন ছিল স্বামী সোহেল রানার। এখন সব স্বপ্নই ছাই হয়ে গেছে। ও যখন পেটে তখন ওরা চলে গেছে, দেখেনি এখনো। আমার ছেলেটা খুব অসুস্থ, আমি রাজশাহীতে ডক্টর দেখাইতে আসছি, আমার বাপের বাড়ি সেই ছিনাতে না। কথা বলতে জড়িয়ে আসছিল 2 সন্তানের জননী সুখীমনির। স্বামীকে হারিয়ে ঘোর অন্ধকারে পড়েছে পরিবারটি। আর ঋণ করে পাঠানো রবিউলের বাবা এখন যেন নির্বাক। আমি কথা বলতে পেরেছি না, যেখানে যেভাবে কাজ পাইতো সেখানে সেভাবে কাজ করতো, এখানে আবার সে আপনার সবাই কাজ করতো, সবাই কারখানায় কাজ করতো। আশা আকাঙ্ক্ষা যে একটু বাড়ি করবে, বাড়ি করে সে দেশে আসবে এবং বিয়ে করবে, এবং বাবা মার যে স্বপ্ন ছিল যে ঋণপাতি বা বাড়ি করা বা ছেলেকে বিয়ে দেওয়া, এই স্বপ্নকে ভেঙে গেল। দুর্ঘটনায় নিহত আরও 7 বাংলাদেশের মরদেহ দ্রুত দেশে আনার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পাশাপাশি তাদেরকে অর্থ সহায়তার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজকে আমরা 9 জনকে আনতে সক্ষম হয়েছি। আরও 7 জনের ডেড বডি এখনো আনা বাকি আছে, তাদের শনাক্ত চলছে। আমরা আমাদের ভাইদেরকে হারিয়েছি, ওদের পরিবারের উত্তরাধিকারী কারা আমরা এটা শনাক্ত করি, তারপরে তাদের পরিবারের অবস্থা বুঝে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে যেটা করব আপনাদেরকে আমরা জানিয়ে দেব। বৃহস্পতিবার বিকালে মরদেহ নিয়ে বাড়ির দিকে রওনা হন স্বজনরা। গত 9 আগস্ট সৌদি আরবের রিয়াদের মুসা সানাইয়া শিল্প এলাকার একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান তারা। রাকিব হাসান, নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের 5 সদস্যের প্রতিনিধি দল। বৃহস্পতিবার বঙ্গভবনে ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলন করেন প্রধান নির্বাচন কমিশনার। জানান, আগামী মাসেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দিতে চায় ইসি। ডিসেম্বরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে প্রথম ধাপের নির্বাচন। এছাড়াও ঠাকুরগাঁও 1 আসনের উপনির্বাচনের বিষয়েও রাষ্ট্রপতির সাথে আলোচনা করে ইসি। এই উপনির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট হবে বলেও ব্রিফিংয়ে জানান তিনি। আরও বলেন, ঠাকুরগাঁও 1 ও স্থানীয় নির্বাচন সামনে রেখে শিগগিরই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বসবে ইলেকশন কমিশন। নির্বাচনের গতি অবাধ রাখতে বার্ষিক পরীক্ষা নভেম্বরে নেওয়ার অনুরোধ করবে ইসি, যাতে ডিসেম্বরে স্থানীয় নির্বাচন শুরু করা যায়। মাসের মধ্যে হয়তো শিডিউলটা ঘোষণা করতে পারবো, তাহলে আলটিমেটলি গিয়ে বছরের শেষে এবং কিছু কিছু হয়তো আগামী বছর চলে যেতে পারে। যে ঠাকুরগাঁও 1 আসনে হয়তো খুব লিমিটেড নাম্বার হবে। আমরা পোস্টাল ব্যালটে আমাদের যারা এক্সপার্টিস আছে তাদেরকে ইনক্লুড করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমরা তাদেরকে একটা ভোটের সুযোগ দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমরা ওখানে হয়তো নাম্বার অফ ভোটার্স উইল নট বি টু মেনি। বিদেশি শত্রু মোকাবেলায় শুধু আধুনিক যুদ্ধ সরঞ্জাম উৎপাদনই নয়, ভবিষ্যতে রপ্তানিমুখী সামরিক শিল্প গড়ে তুলতে চায় বাংলাদেশ সেনাবাহিনী। চট্টগ্রামে জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর অনুকূলে হস্তান্তর অনুষ্ঠানে কথা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অনুষ্ঠানে দেশের জন্য যুগোপযোগী সামরিক সক্ষমতা তৈরিতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আমাদের যে অ্যাসল্ট রাইফেল আমরা বানাই, যে অ্যামুনেশন বানাই, যে গোলা বারুদগুলো বানাই, এটা মার্কেট বাইরে আছে। তারা আমাদের কাছ থেকে চায় যে আমরা যেন তাদের কাছে বিক্রি করি। এটা থেকে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে। আমরা চাই আমাদের সব ধরনের পণ্য
বাইরের পৃথিবীতে সমাদৃত হবে। আর প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি এটার মেজারমেন্ট শুধু ডলার ইউরো দিয়ে হবে না। এই সক্ষমতার মানে হচ্ছে ইউ আর প্লেসিং ইউর কান্ট্রি এট এ ডিফারেন্ট লিগ, এট এ ডিফারেন্ট হাইট, এট এ ডিফারেন্ট লেভেল। এবার তুলে দেয়া হচ্ছে অলস বসে থাকা বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ। এসব কেন্দ্রকে ক্যাপাসিটি চার্জ দিতে গিয়ে বাড়ছে সরকারের ভর্তুকির বোঝা, যার চাপ পড়ছে গ্রাহকের ওপর। তাই নতুন পঞ্চবার্ষিকী কৌশলগত পরিকল্পনায় এই বিষয়ে কঠোর হচ্ছে সরকার। বিদ্যুৎ ক্রয় চুক্তির নিরীক্ষা, কুইক রেন্টাল প্রকল্পের শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং পাশাপাশি 5 বছরে নবায়নযোগ্য জ্বালানি থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দেশে আপৎকালীন বিদ্যুতের চাহিদা মেটানোর লক্ষ্যে 2010 সালে অনুমোদন দেয়া হয় রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের। কথা ছিল 3 বছর পর মধ্যমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন হলে এসব কেন্দ্র থেকে আর বিদ্যুৎ নেওয়া হবে না। তবে গত 1.5 দশকেও বন্ধ হয়নি কোনো কেন্দ্র। উল্টো অলস বসে থাকা কেন্দ্রগুলোকে বিপুল অঙ্কের অর্থ পরিশোধ করতে গিয়ে ফতুর হচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। বকেয়া মেটাতে দফায় দফায় বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম, যার দায় চেপে বসেছে গ্রাহকের ঘাড়ে। এমন বাস্তবতায় কোনো কেন্দ্রকে অলস বসিয়ে রেখে ভাড়া দেবে না সরকার, অর্থাৎ তুলে দেয়া হবে ক্যাপাসিটি চার্জ ব্যবস্থা। পঞ্চবার্ষিক কৌশলগত পরিকল্পনায় এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া 5টি অসম চুক্তি পুনরায় আলোচনার মাধ্যমে বছরে অন্তত 3,000 কোটি টাকা সাশ্রয় করতে চাইছে বর্তমান সরকার। সমস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলো তুলনামূলকভাবে অদক্ষ, সেগুলোকে অবসায়ন করা, এগুলো যৌক্তিক পদক্ষেপ। তবে পুরো প্রক্রিয়াটি যেন আগামী দিনে যে ভবিষ্যৎমুখী পরিকল্পনা, সেটি যেন স্বচ্ছ জবাবদিহিমূলক একটি কাঠামোতে পৌঁছায়। বিদ্যুৎ কেন্দ্রের বিপুল ভর্তুকির চাপ কমাতে প্রথম বছরেই সমস্ত ক্রয় চুক্তির কারিগরি ও আর্থিক নিরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পঞ্চবার্ষিক পরিকল্পনায়, যার আওতায় আসবে বিতর্কিত কুইক রেন্টাল আইনে নেওয়া প্রকল্প। আর দ্বিতীয় বছরে প্রকাশ করা হবে এ সংক্রান্ত শ্বেতপত্র। অতীতে এমন ধরনের অনিয়ম দুর্নীতি হয়েছে যেগুলোর একটি রেকর্ড থাকা দরকার আছে। আমরা মনে করি যে সেই আলোকে সরকার যে শ্বেতপত্র প্রকাশ করতে যাচ্ছে, যেখানে অতীতে যে সমস্ত চুক্তিগুলো হয়েছে সেই চুক্তির অনিয়মের বিষয়গুলো তারা তুলে ধরতে চান, সেটির একটা যৌক্তিকতা রয়েছে। বর্তমানে দেশে 137টি বিদ্যুৎ কেন্দ্র থাকলেও এর বড় একটি অংশ অদক্ষ ও পুরনো। পরিকল্পনায় এসব কেন্দ্রের মেয়াদ আর না বাড়িয়ে ধাপে ধাপে অবসায়নের প্রস্তাব করা হয়েছে। 50 মেগাওয়াটের বেশি ক্ষমতার নতুন প্রকল্প হবে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে। পাশাপাশি বিদ্যুৎ ক্রয়ের অস্বচ্ছ প্রক্রিয়া স্থায়ীভাবে বন্ধেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু এগুলো আন্তর্জাতিক চুক্তির অধীনে হয়েছে, সুতরাং যে কারোর সাথে এই ধরনের চুক্তিগুলো পুনর্মূল্যায়ন করতে গেলে অবশ্যই একটা ফ্রেমের মধ্যে গিয়ে সেটি করতে হবে। সরকারের কাছে যথেষ্ট যুক্তি রয়েছে, যেমন এই মুহূর্তে সরকার আর্থিক সামর্থ্য ভালো না, ফলে অনেক বাকি পড়ছে, পে করতে পারছে না। আবার যে মূল্যে এগুলো নেওয়া হয়েছিল সে মূল্যগুলো বাজার মূল্যের চেয়ে অনেক বেশি ছিল। সুতরাং এই সমস্ত যুক্তিগুলোর অধীনে তাদের সাথে কিন্তু নেগোসিয়েশনে যেতে পারেন। এছাড়া ঘোষণা অনুযায়ী 5 বছরে নবায়নযোগ্য খাত থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা আছে বিএনপি সরকারের। রিয়াজ সুমন, ওয়ান নিউজ, ঢাকা। বিদ্যমান গ্যাস ও বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা হতে পারে নতুন হাতিয়ার। চাহিদা ও যোগানের হিসেব ঠিক করে বিতরণ বিভাগে এআই ঠিক করবে কোন সময় কতটুকু জ্বালানি সরবরাহ প্রয়োজন। বিশ্বের বিভিন্ন দেশে এরই মধ্যে চাহিদার পূর্বাভাস জানতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হচ্ছে। বাংলাদেশে এই মডেল চালু হলে চলমান জ্বালানি সংকটে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় 4,000 মিলিয়ন ঘনফুট, বিপরীতে সরবরাহ মিলছে সর্বোচ্চ 2,425 মিলিয়ন ঘনফুটের মতো। জ্বালানি সংকটে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, আর এর প্রভাব পড়ছে শিল্প কারখানাতেও। পিজিবিসির তথ্য অনুযায়ী 143টি বিদ্যুৎ উৎপাদন ইউনিটের মধ্যে অন্তত 62টি জ্বালানি সংকটে ছিল। এক সপ্তাহে বিদ্যুৎ ঘাটতি গড়ে পৌঁছায় প্রায় 1,500 মেগাওয়াটে। এমন অবস্থা থেকে উত্তরণের জন্য বিশেষজ্ঞরা বলছেন এআই হতে পারে একটি অন্যতম মাধ্যম। এটি নতুন গ্যাস ক্ষেত্র তৈরি করবে না কিংবা রাতারাতি বাড়াবে না বিদ্যুৎ উৎপাদন। তবে কোন সময়ে কোথায় কত বিদ্যুৎ প্রয়োজন, কোন বিদ্যুৎ কেন্দ্রে সীমিত গ্যাস ব্যবহার করলে বেশি উৎপাদন পাওয়া যাবে, এসব সিদ্ধান্ত নিতে পারে আরও দ্রুত ও নির্ভুলভাবে। এআই আপনাকে আপনার এক্সিস্টিং রিসোর্সকে, মানে আপনার যেই পরিমাণ বিদ্যুৎ আছে বা যেই পরিমাণ গ্যাস আপনার এই মুহূর্তে আছে, সেটাকে ম্যাক্সিমাম অপটিমাইজ লেভেলে ইউজ করে আপনি কত বেনিফিট পেতে পারেন এটা এনশিওর করবে।
বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যেই বিদ্যুৎ চাহিদার পূর্বাভাস, নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থাপনা এবং গ্রিড পর্যবেক্ষণে এআই ব্যবহার হচ্ছে। বাংলাদেশেও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় এআই ভিত্তিক শক্তি ব্যবস্থাপনার চালুর উদ্যোগ নিয়েছে এডিবি। তবে এর জন্য দরকার স্মার্ট মিটার, রিয়েল টাইম ডেটা, গ্রিড সেন্সর এবং দক্ষ জনবল। পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাস খাতের বিভিন্ন সংস্থার তথ্যকে আনতে হবে একই ব্যবস্থার আওতায়। আমাদের প্রিভিয়াস যে ডেটাগুলো, এগুলো কতটা অর্গানাইজড, যেটাকে দিয়ে আমি এআইটাকে ট্রেন করাবো। খুব টেকনিক্যাল কিছু মানুষজন যারা কিনা এই ফিল্ডে এক্সপার্ট, তাদেরকে ইনক্লুড করে যদি গুড একটা টিম সরকার এটা করে দিতে পারেন, তাহলে এটা খুব দ্রুত সম্ভব হবে বলে মনে করছে। জ্বালানি সংকটে সরাসরি সমাধান নয় এআই, তবে সীমিত গ্যাস ও বিদ্যুৎ থেকে সর্বোচ্চ উৎপাদন, অপচয় কমানো এবং সংকটের আগাম পূর্বাভাস, এই 3 ক্ষেত্রেই প্রযুক্তিটি হতে পারে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনার নতুন হাতিয়ার। শাওন জুই, ওয়ান বিজনেস, ঢাকা। পরিপূর্ণ সংস্কার বাদ দিয়ে আংশিক সংস্কারের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। বৃহস্পতিবার জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল উত্থাপনের আগে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ওয়াকআউট করেন বিরোধী দলের সদস্যরা। গণভোটের রায় বাস্তবায়নের দাবি এবং জনস্বার্থে সবকিছু বিবেচনায় নিয়ে ওয়াকআউটের সিদ্ধান্ত নেন বিরোধী দলের নেতা শফিকুর রহমান। তার অভিযোগ, বেসরকারি সদস্য দিবসে বেসরকারি সদস্যদের পেন্ডিং বিল আলোচনায় না এনে সরকারি বিল আনা হয়েছে। এতে সংসদে কার্যক্রম ও বেসরকারি সদস্যদের ভূমিকা গুরুত্ব হারাচ্ছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি সংস্কারের মূল দাবিগুলো আড়ালে পড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেন জামায়াত আমির। আমরা গণভোটের বাস্তবায়ন চাই এবং আমরা এইভাবে খণ্ডিত কোনো প্রসেসের অংশ হতে চাই না। এই জন্য আমরা এখন আর এই আলোচনায় আমরা অংশগ্রহণ করব না। এই পর্বে আমরা সংসদ থেকে বিদায় নিচ্ছি। আমরা আবার ওয়াকআউট করছি। আমরা আবার যখন উপযুক্ত, তখন ইনশাল্লাহ আমরা আসব, অংশগ্রহণ করব, জনগণের পক্ষে কথা বলবো। 4টা নোটিশ আমরা জমা দিয়েছি। আমরা আশা করব সেই নোটিশগুলা জনস্বার্থে, জনদুর্ভোগ নিরসনের স্বার্থে সেই নোটিশগুলা আলোর মুখ দেখবে। এই সংসদে আলোচনার সুযোগ আমরা পাবো। মাননীয় স্পিকার, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা এখন ওয়াকআউট করছি। রাজধানীর কড়াইল, সাততলা ও ভাসানটেক বস্তিতে আধুনিক ও পরিকল্পিত আবাসন করতে চায় সরকার। এতে পর্যায়ক্রমে 10,000 কোটি টাকা বিনিয়োগে প্রাথমিকভাবে রাজি হয়েছে চায়না। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, সৌরবিদ্যুৎ ও বন্দর আধুনিকায়নেও বিনিয়োগে আগ্রহী বেইজিং। রাজধানীর হাজার হাজার টন বর্জ্য এখন পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। সেই বর্জ্যই এবার হতে পারে বিদ্যুৎ উৎপাদনের উৎস। আমিনবাজার ল্যান্ডফিল্ডের বর্জ্য থেকে 42 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে চায়নার একটি প্রতিষ্ঠান। এ নিয়ে আগামী 2 সেপ্টেম্বর বেইজিংয়ে স্বাক্ষর হবে ত্রিপক্ষীয় চুক্তি। এখান থেকে 2028 সালের মাঝামাঝিতে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বিদ্যুৎ। সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে চায়নার রাষ্ট্রদূতের বৈঠকের পর এসব তথ্য উঠে আসে। বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, আমিনবাজারের পাশাপাশি দাসের কান্দি, পয়ঃশোধনাগার ও সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগে আগ্রহী চায়না। দাসের কান্দি যে প্রজেক্ট রয়েছে, যেটা সোয়ের ট্রিটমেন্ট প্ল্যান, সেটাতে তারা আরও ইনভেস্ট করতে চায়। ওয়েস্ট টু এনার্জির বাহিরেও তারা আমাদের সাথে সৌরবিদ্যুৎ, আমাদের যেহেতু একদম প্রাতিষ্ঠানিক রূপ রয়েছে একদম মাঠ পর্যায় পর্যন্ত, সে ব্যাপারেও তারা সহায়তা করবে। তিনি আরো বলেন, কড়াইল, সাততলা এবং ভাসানটেকের 3 বস্তিতে আধুনিক আবাসন নির্মাণে চায়নাকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। কড়াইল, সাততলা বস্তি এবং ভাসানটেক, এ ব্যাপারে আমরা একটা প্রস্তাব স্থানীয় সরকার বিভাগ থেকে, মানে তাদের আবাসন ডেভেলপমেন্ট করে দেওয়ার জন্য আধুনিক আবাসন ব্যবস্থা, যেখানে তারা ফ্রি বসবাস করতে পারবে আর কি। এই আবাসন ব্যবস্থার আমাদের একটা প্রস্তাব বিআইডির মাধ্যমে তাদেরকে দেওয়া হয়েছে। এটা প্রায় 10,000 কোটি টাকার প্রজেক্ট। তারা বলেছে যে পুরোটা যদি একসাথে আমরা নাও পারি, আমরা প্রায়োরিটি বেসিসে পর্যায়ক্রমে আমরা এখানে ইনভেস্ট করব। এছাড়া মোংলা বন্দর আধুনিকায়ন এবং চট্টগ্রাম বন্দরের সাথে সংযোগ স্থাপনেও সহযোগিতার কথা জানিয়েছে চায়না। তিস্তা মহাপরিকল্পনার ফিজিবিলিটি স্টাডি ও বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়েছে। পানি ও বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি সহ বেশ কিছু খাতে কাজ করতে আগ্রহী চায়না। এছাড়া মংলা ও চট্টগ্রাম বন্দর নিয়ে সহায়তার পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনার ফিজিবিলিটি স্টাডি ও বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না সফরের পর 2 দেশের সহযোগিতায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলেও জানান রাষ্ট্রদূত। শাহরিয়ার বাঁধন,
ওয়ান নিউজ, ঢাকা। সরকারি 18টি পরিত্যক্ত বাড়ি বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির 15 মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ 12 জন। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক মোহাম্মদ কামরুল হাসান খান এ রায় দেন। দুদকের করা এসব মামলায় অভিযোগ ছিল বিগত বিএনপি জামায়াত জোট সরকারের আমলে রাজধানীর অভিজাত এলাকায় সরকারি 18টি পরিত্যক্ত বাড়ি সাজানো দরপত্রের মাধ্যমে অস্বাভাবিক কম দামে বিক্রি করা হয়। এতে সরকারের ক্ষতি হয় 127,64,19,000 টাকা। এ অভিযোগে 2007 সালের মার্চে মির্জা আব্বাস সহ 12 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মোট 15টি মামলা ছিল। এই মামলাগুলো আসলে 18 মামলা হিসেবে পরিচিত, যদিও মামলা 15টা। এটা বলা হচ্ছিল যে 2004 সালে যে বাড়ি বেচা কেনা হয়েছিল, গভর্নমেন্টের কিছু পরিত্যক্ত বাড়ি বেচা কেনা হয়েছিল, সেই বেচা বিক্রির ক্ষেত্রে বেশ কিছু ব্যত্যয় ছিল এবং আইনগত রুলস রেগুলেশন ভায়োলেট করে এই সম্পত্তি বেচা বিক্রি হয়েছে। আজকে লার্নেড কোর্ট সমস্ত সাক্ষ্য প্রমাণ শেষে সমস্ত আইনগত প্রক্রিয়া শেষ করার পরবর্তীবারে জাজমেন্ট দিলেন এবং জাজমেন্টে সবাইকে বেকসুর খালাস দিয়েছেন। জনগণের আস্থার সরকার গঠন হচ্ছে, সময় দিলে জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে সরকার, এমন মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার। বৃহস্পতিবার বিকেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি কথা বলেন। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বৈষম্যের কারণেই জুলাই আন্দোলন হয়েছিল। নবী রাসূলের পথ অনুসরণ করতে পারলে বৈষম্য দূর করা সম্ভব। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নবী রাসূলের দেখানো পথে চলার আহ্বান জানান বক্তারা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। হিউম্যান লিমিটেশনসে আমরা রাতারাতি সব করতে পারি না। ইউ হ্যাভ টু গিভ আস টাইম। হয়েছে একটা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনের সরকার হয়েছে, একটু সময় দেন, দেখেন। ফার্স্ট অধিবেশনে এনাক্টমেন্ট হয়েছে, সেকেন্ড অধিবেশনে তারপরে তার সেই সময়কার যা কার্যক্রম ছিল, এখন থার্ড অধিবেশন বসেছে। উইল টক অ্যাবাউট দ্য ইস্যুজ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের যে বিষয়গুলো অক্ষরে অক্ষরে হবে। ইউ সি দ্য পজিটিভ সাইড কোথায় কখন ছিল। মুসলিম কোনো দেশে হামলা চালাতে আরেক মুসলিম দেশের ভূখণ্ড ব্যবহার করা উচিত নয় বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলেন, তার দেশ কোনো যুদ্ধ শুরু করেনি, বরং আগ্রাসনকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তেহরানের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিটি কনফারেন্সে তিনি বলেন, ইরান দুর্বল অবস্থানে নেই, বরং নিজেদের রক্ষা করতে জানে তেহরান। এ সময় মুসলিম দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো ও ভিন্নতা সত্ত্বেও এসব দেশকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন পেজেশকিয়ান। এদিকে ইরানের সাথে আলোচনায় তাড়াহুড়ো নেই জানিয়ে যুদ্ধ আরও দীর্ঘায়িত করার হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছেন তিনি। এরই মধ্যে বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ওপর আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা মেনে চলতে বাধ্য নয় ইসলামাবাদ। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে দেশটি। আমেরিকার সাথে সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধ চলছে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। পাল্টাপাল্টি হুঁশিয়ারির মধ্যেই হরমুজ খুলে দেয়া ও সংঘাত বন্ধের আলোচনায় তেহরানে পৌঁছেছেন কাতারের প্রধানমন্ত্রী। শেষ করব রাতের বুলেটিন, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। মক্কা চুক্তি মুসলিম বিশ্বের আত্মরক্ষার ব্যবস্থা, বাংলাদেশের যোগদান নিয়ে কথা বলার সময় আসেনি সংসদে পররাষ্ট্রমন্ত্রী। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার। আর এই ছিল রাতের বুলেটিন। চ্যানেল ওয়ানের সাথেই থাকুন এবং যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোতে।